ক্লাস 10 তোমাদের একটাই অধ্যায় পড়ানো হয়েছে, সেটা হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থের দ্রবণ এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, এবং সেখানে যে সমস্ত বিষয় আলোচনা করা হয়েছে সেগুলো অলরেডি তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস বা অ্যাটমিক নিউক্লিয়াস। প্রথম কথা হলো যে চ্যাপ্টারটা জানি না কতক্ষণ লাগবে, শুরু করছি। যদি একটা ভিডিওতে শেষ হয় তাহলে তো খুব ভালো হয়, দেখা যাক শেষ করতে পারছি কিনা। প্রথম কথা হলো পরমাণু নিউক্লিয়াস আমরা কাকে বলবো, পরমাণু নিউক্লিয়াস কি। তোমরা ক্লাস 9-এ অলরেডি পড়ে এসছো পরমাণু কাকে বলে। ডাল্টনের পরমাণুবাদ পড়েছো, রাদারফোর্ডের পরমাণু মডেল পড়েছো, এবং রাদারফোর্ডের পরমাণু মডেলটাকেই অনেকটা মডিফাই করেছিল, সেটা হলো বোর। কথা হলো পরমাণু সেখানে যে মডেলটা পেয়েছিলাম, সেখানে কিরকম মডেল পেয়েছিলাম, যে মডেলটা পেয়েছিলাম সেটা ছিল কি, পরমাণুর একটা থাকবে নিউক্লিয়াস এবং সেই নিউক্লিয়াসের মধ্যে থাকবে নিউক্লিয়ন্স। নিউক্লিয়ন্স কাকে বলা হয়, পরমাণুর মধ্যে যে সমস্ত কনস্টিটিউট পার্টিকেলস থাকে, মানে পরমাণুর মধ্যে যে সমস্ত পার্টিকেল থাকে তাদের বলা হয় নিউক্লিয়স। নিউক্লিয়স কে কে থাকে, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউট্রন এবং প্রোটন। তো নিউট্রন এবং প্রোটন থাকে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে, এবং বাইরের অরবিটগুলোতে ইলেকট্রন আবর্তন করে। প্রথম অরবিটের নাম যা তোমরা জানো KLMN, এভাবে চলতে থাকে। কথা হলো আমি পরমাণুর স্ট্রাকচারে যাচ্ছি না, যেহেতু তোমাদের সিলেবাসে পরমাণুর স্ট্রাকচার নেই। তোমাদের যেটা আছে সেটা হলো পরমাণু নিউক্লিয়াস। পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে নিউট্রন এবং প্রোটন থাকে তারা কিভাবে থাকে সেটা সম্বন্ধে আলোচনা, তোমাদের এই চ্যাপ্টারে সেটা সম্বন্ধে আমরা জানবো। তো কথা হলো যে তাহলে বাইরের কক্ষপথে যে ইলেকট্রন গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো না, আমরা আলোচনা করবো কি নিয়ে, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে নিউট্রন এবং প্রোটন আছে তাকে নিয়ে শুধু আলোচনা করা হবে এই চ্যাপ্টারে। প্রথম কথা হলো পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, নিউক্লিয়ন্স। নিউক্লিয়ন্স কে প্রোটো এবং নিউট্রন। এবার কথা হলো পরমাণু নিউক্লিয়াসের তাহলে সাইজ কতটা হয়। পরমাণু নিউক্লিয়াসের সাইজ হয় 10⁻⁻15 মিটার, যেটাকে আমরা বলি অন ফার্মি। এই অর্ডার হয় পরমাণু নিউক্লিয়াস সাইজের, যেটা কি অনেক ছোট সাইজের হয়। এবং কি বলছি, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কে থাকে, নিউট্রন এবং প্রোটন থাকে, এবং তারা এবং সেটা তোমরা পড়েছিলে পরমাণু চ্যাপ্টারে, যে তাদের যে নিউক্লিয়াসের যে সাইজ সেটা পরমাণুর সাইজের তুলনায় অনেক ছোট হয়, এবং নিউক্লিয়াসের ঘনত্ব অনেক বেশি হয়। তার মানে কি, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ন্স গুলো খুব কম্প্যাক্ট সিচুয়েশনে থাকে, মানে ডেনসিটি কি হয়, খুব হাই হয়, এবং সেই হাই ডেনসিটির মধ্যে নিউট্রন এবং প্রোটন পরমাণু নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ থাকে। এবার যদি আমি বলি যে ধরো অক্সিজেনের ক্ষেত্রে যদি বলি, অক্সিজেন যেটা সাধারণ আইসোটোপ আছে সেটা কত হয়, 816। তার মানে এই পরমাণু নিউক্লিয়াসের মধ্যে 8টা প্রোটন আছে এবং 8টা নিউট্রন আছে। এটা কি নাম্বার অফ প্রোটন, তাহলে নাম্বার অফ প্রোটন কত হলো 8, আর নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে কত, 16 - 8। তার মানে আসছে কত, 16 - 8 করলে আসছে কত, 8। তার মানে অক্সিজেনের ক্ষেত্রে যদি বলি, তাহলে অক্সিজেনের ক্ষেত্রে নিউক্লিয়ন্স নাম্বার কত, এখানে যেটা থাকে সেটা হলো নিউক্লিয়ন্স নাম্বার, যেটা আমরা বলি মাস নাম্বার। তাহলে সেম অক্সিজেনের নিউক্লিয়াসের মধ্যে কটা নিউট্রন আছে, 8টা, কটা প্রোটন আছে, 8টা। এবার কথা হলো আমরা, তোমরা হয়তো নিচু ক্লাস থেকে অনেক জায়গাতে শুনে এসছো যে সম আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। এবার কথা হলো পরমাণু, এবং আমরা জানি যে প্রোটনের আধান আছে, এবং একটা প্রোটনের আধান কত হয়, প্লাস 1.6 × 10⁻⁻19 কুলম। একটা প্রোটনের আধান এত হয়। তাহলে কিন্তু একটা নিউট্রনের আধান কত হয়, প্রোটনের চার্জ হচ্ছে এটা, আর নিউট্রনের চার্জ কত হয়, 0। নিউট্রনের কোনো চার্জ থাকে না। তাহলে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে নিউট্রন এবং প্রোটন থাকছে, তাদের মধ্যে প্রোটনের চার্জ আছে কিন্তু নিউট্রনের কোনো চার্জ নেই। এবার আমরা জানি সমচার্জ পরস্পরকে বিকর্ষণ করে। এবার যদি আমি এটা না এক্সাম্পল বলে, যদি হাইড্রোজেনের কথা বলতাম, সাধারণ হাইড্রোজেন, সেক্ষেত্রে কি হয়, সাধারণ হাইড্রোজেন মানে হচ্ছে 1 মানে এর পরমাণু নিউক্লিয়াসের মধ্যে নাম্বার অফ প্রোটন কটা আছে, একটা, এবং নিউট্রন কটা আছে, 0, কোনো নিউট্রন
নেই। তাহলে এই ক্ষেত্রে নিউক্লিয়াসের মধ্যে একটাই মাত্র প্রোটন আছে এবং সেটা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে আছে, এখানে কোনো অসুবিধা নেই। কিন্তু দ্বিতীয় যদি আমি বলি যে অক্সিজেনের কথা, যে এক্সাম্পলটা আমি নিয়েছি, সেই কথাটা যদি আমি জিজ্ঞাসা করি, সেই পরমাণুর মধ্যে 8টা প্রোটন আছে। এবার আমরা কি জানি, সম আধান পরস্পর পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে 8টা প্রোটন পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে আছে কিভাবে? 2 নম্বর কথা হলো পরমাণুর নিউক্লিয়াস, আবার বলছি সাইজে অনেক ছোট, মানে খুব অল্প জায়গার মধ্যে আধানযুক্ত 8টা পার্টিকেল, যদি অক্সিজেনের কথা বলি, আধানযুক্ত 8টা 8 number of particles are situated in the nucleus of oxygen। তাহলে তারা কিভাবে আছে? কথা হলো আমি নিউট্রনের কথা ছেড়ে দিলাম, নিউট্রনের তো আধান নেই, তাহলে তারা পরস্পর পরস্পরকে বিকর্ষণ করবে না। কিন্তু দুটো প্রোটন তো পরস্পর পরস্পরকে বিকর্ষণ করবে, তাহলে সেক্ষেত্রে তারা আছে কিভাবে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে? তাহলে তারা আবদ্ধভাবে আছে কিভাবে? এবার কথা হলো যে একটা রুমের ভিতরে যদি আমি অনেকগুলো পার্সনকে রাখতে চাই, তাহলে আমাকে করতে হবে কি? আমি একটা রুমের ভিতরে যে অনেকগুলো পার্সনকে রাখি, তাহলে তারা কি থাকবে? যদি না আমি জানলা দরজা বন্ধ করে রাখি, মানে তাদের কি করে রাখি? আমি জানলা দরজা বন্ধ করে রাখতে পারি, বা কি করতে পারি, তাদেরকে আমি বেঁধে রাখতে পারি। তার মানে কি, যখন দুটো পরমাণু পরস্পর পরস্পরকে বিকর্ষণ করছে, বা 3টা পরমাণু পরস্পর পরস্পরকে বিকর্ষণ করছে, তখন তো তারা এক জায়গায় থাকবে না, তারা বিকর্ষণ বলের জন্য আস্তে 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 দূরে চলে যাবে। তাহলে তাদেরকে যদি এক জায়গাতে রাখতে হয়, তাহলে কি করতে হবে? কোনো এক প্রকার বল দিয়ে, বাইরে থেকে বল দিয়ে তাদেরকে পরমাণুর নিউক্লিয়াসে চেপে রাখতে হবে। বা আরেকটা ওয়ে হলো, সেটা হলো কি, যে আমরা এটা করতে পারি যে তাদেরকে আবদ্ধ রাখার জন্য একটা শক্তি দিয়ে তাদেরকে আবদ্ধ রাখতে পারি। মানে কিরকম টাইপের? এরকম টাইপের আমি যদি এক্সাম্পল হিসেবে বলি, ধরো একটা বালতির মধ্যে একটা ব্যাঙ পড়ে গেছে। তাহলে বালতির মধ্যে যদি ব্যাঙ পড়ে যায়, তাহলে ব্যাঙটা কি করবে? লাফ দিয়ে, যদি বালতিটার হাইট খুব একটা বেশি না হয়, তাহলে লাফ দিয়ে বাইরে বেরিয়ে যাবে। তার মানে কি, ব্যাঙটা যে পরিমাণ লাফ দিতে পারছে সেটুকু এনার্জি কত? এখান থেকে এটুকু যদি উচ্চতা h হয়, তাহলে সে কতটা কাইনেটিক এনার্জি দিয়ে লাফাচ্ছে, মানে সে কতটা গতিশক্তি নিয়ে লাফাচ্ছে, সেটা হলো হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে স্থিতি শক্তি কত? mgh। তার মানে কি, ব্যাঙটা যদি পা দিয়ে যখন সে লাফাচ্ছে, তখন যদি ভেলোসিটি, এখান থেকে আমরা বেগটা বের করে নিতে পারবো। যদি তার বেগটা, মানে এখান থেকে বেগটা যদি আমি বের করি, তাহলে ভি ইজ ইকুয়াল টু আসলে 2gh। তারপরে ওটা হয়, যদি বেগটা এতটা থেকে বেশি হয়, তবে ব্যাঙটা লাফ দিয়ে বাইরে চলে যাবে। কিন্তু আমি যদি বলি যে এটা বালতি না, একটা কুয়ো আছে, এবং সেই কুয়োর মধ্যে একটা ব্যাঙ পড়ে গেছে, এবার সে ব্যাঙটা কিভাবে লাফ হবে? এতটা লাফাতে পারবে ম্যাক্সিমাম। তাহলে এখান থেকে এখানে বাইরে কি বেরোতে পারবে? তার মানে বেরোতে পারবে না। তার মানে কি, তার কাছে যে গতি শক্তি দিচ্ছে সেটা এনাফ না। তার মানে সে একটা কুয়োর মধ্যে ফেলে দিয়েছে, মানে এটাকে আমরা বলতে পারি পোটেনশিয়াল ওয়েল বলতে পারি। পোটেনশিয়াল একটা কুয়ো, এটা হাই কনসেপ্ট, তোমাদের খুব একটা দরকার নেই। এটুকু বোঝার জন্য বলছি যে এনার্জি দিয়েও আমরা কি করতে পারি, অনেকগুলো পার্টিকেলকে এক জায়গাতে ধরে রাখতে পারি। তার মানে কি বললাম, যে ফোর্স দিয়ে তাদেরকে ধরে রাখবো, এটা বলতে পারি, এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে পারি। বা এই ল্যাঙ্গুয়েজটা ইউজ করতে পারি, যে তাদেরকে আমি কি করেছি, একটা ফোর্স দিয়ে, তাদেরকে একটা ফোর্স বলছি, তাদেরকে একটা এনার্জি দিয়ে তাদেরকে নিউক্লিয়াসের মধ্যে ধরে রেখেছে। তাহলে এখন যদি কোশ্চেন করি যে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে সমস্ত নিউক্লিয়নস আছে, মেনলি প্রোটনস, কে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ করে রেখেছে কোন বল, তাহলে কি বলতে হবে? সেটা হলো, তাহলে সে বলটার নাম কি? তাহলে সেটা বলবো কি, নিউক্লিয় বল। আর যদি আমি জিজ্ঞাসা করি যে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে প্রোটন গুলোকে আবদ্ধ রেখেছে কোন বল, তাহলে সেটাকে কি বলবো? সেটা বলবো তাহলে কোন বল, তাহলে নিউক্লিয় বল। কিন্তু যদি আমি বলি যে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন বা নিউট্রন বা নিউক্লিয়নস গুলোকে আবদ্ধ রেখেছে কোন শক্তি, তাহলে কি বলতে হবে? তাহলে কি বলবো? নিউক্লিয় শক্তি। তাহলে যদি বল হয় তাহলে নিউক্লিয় বল, আর যদি শক্তি হয় তাহলে সেটাকে বলবো না নিউক্লিয় শক্তি।
এবার কথা হলো নিউক্লিয় বল বা নিউক্লিয় শক্তি যেটা আমরা বলছি সেটা উৎপত্তি কি, কোথা থেকে আসলো? নিউক্লিয় বল বা নিউক্লিয় শক্তি তো কোথা থেকে উৎপত্তি হবে, কারণ কোথা থেকে হঠাৎ করে তো নিউক্লিয় বল বা নিউক্লিয় শক্তি চলে আসবে না। কথা উৎপত্তি কি সেটা আমরা দেখবো অবশ্যই, যে উৎপত্তি কোথা থেকে নিউক্লিয় বল বা নিউক্লিয় শক্তির উৎপত্তি কোথা থেকে হয় সেটা আমরা দেখব, সেটা নিয়ে সামান্য আলোচনা করব। তার আগে যেটা বোঝার ব্যাপার হলো সেটা হলো যে বল বা শক্তির কথা বললাম, নিউক্লিয় বল বা নিউক্লিয় শক্তির কথা বললাম, সে বলের বৈশিষ্ট্যগুলো জেনে নেওয়া উচিত আমাদের। এবার কেন যে পরীক্ষাতে তোমাদের জিজ্ঞাসা করবে নিউক্লিয় বল কি, নিউক্লিয় বল কি বলবো? পরমাণুর মধ্যে খুব ক্ষুদ্র অঞ্চল পরমাণুর খুব ক্ষুদ্র অঞ্চল নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ন্স গুলিকে যে বল দ্বারা ওই পরমাণু নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ রাখে সেই বলটাকে বলছি আমরা নিউক্লিয় বল। তাহলে নিউক্লিয় বলের সংজ্ঞা কি লিখবো? পরমাণুর মধ্যে যে বল দ্বারা পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ন্স গুলোকে আবদ্ধ রাখে সেই বলকেই বলা হয় নিউক্লিয় বল। যদি বলে নিউক্লিয় শক্তি কি, তাহলে কি লিখবো? একই রকম লিখবো, পরমাণুর মধ্যে যে শক্তি দ্বারা নিউক্লিয়ন্স গুলোকে পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ রাখা হয় তাকে বলা হয় নিউক্লিয় শক্তি। এবার প্রথমে নিউক্লিয় বলের বৈশিষ্ট্য কি, তাহলে বৈশিষ্ট্য কি কি লিখবে? এক নম্বর লিখবে যে এই নিউক্লিয় বলটা যে পরমাণু নিউক্লিয়াস আছে সেই নিউক্লিয়াসের মধ্যেই আবদ্ধ থাকে, তার মানে নিউক্লিয়াসের বাইরে এই বলের কোনো অস্তিত্ব নেই। তার মানে কি বলবো? নিউক্লিয় বল নিউক্লিয়াসের মধ্যেই আবদ্ধ থাকে, এক নম্বর হলো। দুই নম্বর হলো যে এই বলের নিউক্লিয়াসের বাইরে কোনো অস্তিত্ব নেই। মানে কি? এটাকে একটা পয়েন্ট লিখে দিতে পারি যে পরমাণু নিউক্লিয় বল হলো নিউক্লিয় বল শুধুমাত্র পরমাণু নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ থাকে, নিউক্লিয়াসের বাইরে এই বলের কোনো অস্তিত্ব নেই। দুই নম্বর লিখবে যে এই বল খুব শর্ট রেঞ্জের বল এবং সেটা কি হয়, সেটার অর্ডার কত হয় 10⁻⁴। তাহলে এক নম্বর তো হলো পরমাণু নিউক্লিয়াসের মধ্যেই থাকে। দুই নম্বর পয়েন্ট হচ্ছে কি যে এই বলটা কি হয় 10⁻, প্রায় 10⁻⁻15 মিটার অর্ডারে হয় বা অন ফার্মি অর্ডারে হয়। তিন নম্বর হলো এই বল আধান নিরপেক্ষ। তার মানে আধান নিরপেক্ষ মানে কি, এই কথা ভালো করে বুঝবে যে দুটো নিউট্রনের মধ্যে যে পরিমাণ বল কাজ করবে, দুটো প্রোটনের মধ্যেও সেই পরিমাণ বল কাজ করবে, এবং একটা নিউট্রন এবং একটা প্রোটনের মধ্যেও সেই পরিমাণ বল কাজ করবে। মানে ভালো করে বুঝো যে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ন্স গুলোকে যে বল দ্বারা আবদ্ধ রেখে রাখা হয়েছে সেই বলটাকে বলছি আমরা নিউক্লিয় বল। এবং এই নিউক্লিয় বল দেখছে না যে এটা প্রোটন না এটা নিউট্রন, সেটা দেখছে না, শুধু দেখছে কি যে এ পরমাণুর মধ্যে অবস্থিত নিউক্লিয়ন, শুধু এই কথাটাই দেখছে। তার মানে কি দুটো প্রোটনকে যে বল দ্বারা ধরে রেখেছে, দুটো নিউট্রনকেও সে বল দ্বারা ধরে রেখেছে, এবং একটা প্রোটন এবং একটা নিউট্রনকেও সেই বল দ্বারাই ধরে রেখেছে। তার মানে এটা কি, এই বল হলো আধান নিরপেক্ষ। এই কথা ভালো করে মনে রাখো, ক্লাস 11 ক্লাস 12 তোমাদের খুব কাজে লাগবে। আচ্ছা, আমরা তিনটা পয়েন্ট পেয়ে গেলাম অলরেডি। 4 নম্বর পয়েন্ট আমি বলতে পারি যে নিউক্লিয় বল হলো সবচেয়ে শক্তিশালী বল। স্থির তড়িৎ বল আছে, মহাকর্ষ বল আছে, চুম্বক বল আছে, এর থেকে অনেক শক্তিশালী বল হলো এই নিউক্লিয় বল। নিউক্লিয় বল অনেক শক্তিশালী বল। তাহলে 4টা পয়েন্ট হয়ে গেল, এই 4টা পয়েন্ট লিখলে এনাফ। আচ্ছা, এবার কথা হলো যে নিউক্লিয় বল বা নিউক্লিয় শক্তির কথা বলছি, এর উৎপত্তি কোথা থেকে আসলো? এমনিতে হঠাৎ কোনো শক্তি বা কোনো বল তো আসতে পারে না। যদি আমি শক্তির কথাই বলি তাহলে শক্তি তো কোথা থেকে এমনি আসতে পারে না, শক্তির কনজারভেশন সূত্র আছে, কনজারভেশন ল অফ এনার্জি আছে, মানে শক্তি নিত্যতা সূত্র, যেটা তোমরা অলরেডি পড়ে এসছো, যে ভর এবং শক্তির পরিমাণ মহাবিশ্বে ধ্রুবক। মানে আমাদের ঈশ্বর আমাদের অলরেডি দিয়ে দিয়েছে ভর এবং শক্তি, যে এতটাই তোমরা ইউজ করতে পারবে। যদি তোমরা বেশি শক্তি ইউজ করো তার মানে কি করতে হবে, তোমাকে ভর কমাতে হবে। আর যদি তুমি ভাবো যে না আমি শক্তি কম ইউজ করবো, তার মানে পৃথিবীর ভর বেশি থাকবে। এটাই হচ্ছে সোজা কথা। ছোট করে বলতে গেলে যে ভর এবং শক্তির পরিমাণ ধ্রুবক, যোগফল সবসময় ধ্রুবক থাকবে। এবার কথা হলো যে তাহলে শক্তি তো হঠাৎ করে কোথা থেকে চলে আসতে পারে না। তার পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে বন্ধন শক্তি, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে
নিউক্লিয়ন গুলো আছে সেগুলোকে যে শক্তি বেঁধে রেখেছে, সে শক্তিটাকে বলছি আমরা নিউক্লিয় বন্ধন শক্তি। তাহলে সেই নিউক্লিয় বন্ধন শক্তির উৎস কি? এবার তোমাদের এখনো অতটা আইডিয়া হয়নি, তবে তোমরা সবাই হয়তো পরিচয় হয়ে এসছো, অলরেডি শুনে এসছো আইনস্টাইনের E ইকুয়ালস টু mc স্কোয়ার, এই ইকুয়েশনটা নিচু ক্লাস থেকে শুনে এসছো এবং এটা খুব বিখ্যাত, মানে প্রায় লোকই প্রায় শুনেছে এই ইকুয়েশনটা। E ইকুয়ালস টু mc স্কোয়ার, আইনস্টাইনের একটা ইকুয়েশন, E ইকুয়ালস টু mc স্কোয়ার, E ইকুয়ালস টু mc স্কোয়ার, যেখানে ইটা হলো কি এনার্জি বা শক্তি, এমটা হলো ভর, তাহলে এটা হলো শক্তি, এটা হচ্ছে ভর, আর এটা হচ্ছে সিটা হচ্ছে আলোর শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, এবং সেটা কত হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবং এই ইকুয়েশনটা যদি আমরা ভালো করে অবজার্ভ করি, তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো যে শক্তি এবং ভরকে একটা ইকুয়েশন দ্বারা আমরা রিলেট করেছি। তার মানে কি, আমি যদি কিছু পরিমাণ ভরকে শক্তিতে রূপান্তরিত করি তাহলে কতটা শক্তি পাবো, সেই ভরের সাথে আলোর বেগের c² গুণ শক্তি পেয়ে যাবো। তার মানে আমি যদি বলি 1 গ্রাম ভরকে আমি পুরোপুরি শক্তিতে রূপান্তরিত করব, তাহলে কতটা শক্তি পাবো, তাহলে E ইকুয়ালস টু 1 গ্রাম বলেছি, 1 গ্রাম মানে 1 × 10⁻³ কেজি, তাহলে m এর ভর পুট করে দিলাম। c এর ভ্যালু, তাহলে c কত হবে 3 × 10⁸ তার হোল স্কয়ার জুল, তাহলে 10⁻³ ইন্টু 3² মানে হচ্ছে 9 ইন্টু 10⁻16 জুল, তার মানে চলে আসছে 9 ইন্টু 10⁻13 জুল। মানে ভেবে দেখো 1 গ্রাম, মাত্র 1 গ্রাম ভরকে যদি আমরা পুরোপুরি শক্তিতে রূপান্তরিত করতে পারতাম বা পারি, তাহলে কত হবে, কতটা শক্তি পাবো আমরা 9 ইন্টু 10⁻13 জুল, এত পরিমাণ আমরা শক্তি পেয়ে যাব। তাহলে এই ইকুয়েশনটা থেকে আমরা বুঝতে পারছি যে ভরকেও আমরা শক্তিতে রূপান্তরিত করতে পারি এবং শক্তিকেও যদি চাই তাহলে ভরে রূপান্তরিত করতে পারি। এখন পর্যন্ত নিউক্লিয় যে চুল্লিগুলো হয় সেখানে ভরকে শক্তিতে রূপান্তরিত করা হয়, সেটা একটা প্রমাণ পাওয়া গেছে, কিন্তু শক্তিকে ভরে রূপান্তরিত করতে পারে এরকম কোনো ডিভাইস বা যন্ত্র এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। শক্তিকে ভরে রূপান্তরিত করতে পারে এটা সামান্যটুকু বলতে পারো যে গাছ, শুধুমাত্র গাছেই পারে শক্তিকে সূর্য থেকে যে সৌরশক্তি মানে আলো শক্তি আসে, ফোটনের যে শক্তি, আলো শক্তি বা তাপ শক্তি, সেই শক্তিটাকে কাজে লাগিয়ে তার কাণ্ডটা গঠিত করে। তার মানে এটা ভাবতে পারি আমরা যে সে শক্তিকে কাজে লাগিয়ে তার কাণ্ডটা গঠিত করেছে, মানে তার মাস কিছুটা বাড়িয়েছে। তার মানে এই ক্ষেত্রে শুধু বলতে পারি, গাছের ক্ষেত্রেই বলতে পারি অনেকটা যে শক্তিকে ভরে রূপান্তরিত করছে। আচ্ছা, এবার তাহলে এই ইকুয়েশনে আমরা বললাম কেন E ইকুয়ালস টু mc স্কয়ার, মানে এখান থেকে তোমাদের আইডিয়া দেওয়ার জন্য যে ভরকেও আমরা শক্তিতে রূপান্তরিত করতে পারি বা শক্তিকেও আমরা ভরে রূপান্তরিত করতে পারি। এবার কথা হলো যে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে নিউক্লিয়নস গুলো আছে তাদেরকে আবদ্ধ করার জন্য যে শক্তি, সে শক্তির উৎস কোথায়? আমি বললাম, আমি একটা সায়েন্টিস্ট, আমি বললাম যে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়নস আছে, নিউক্লিয়াস হলো নিউট্রন এবং প্রোটন। তাহলে তুমি প্রথম আমাকে কোশ্চেন করবে, মেনে নিলাম নিউট্রন নিস্তড়িত, তাহলে তারা একে অপরকে বিকর্ষণ করবে না, তাহলে দুটো প্রোটন পরস্পর বিকর্ষণ করবে, তাহলে বিকর্ষণ করলে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে আছে কিভাবে? তাহলে আমি বলবো যে তাদেরকে এক প্রকার শক্তি দিয়ে তাদের নিউক্লিয়াসের মধ্যে আবদ্ধ রেখেছে। তুমি তখন আমাকে নিশ্চয়ই কোশ্চেন করবে যে নিউক্লিয়াসের মধ্যে যে শক্তির তুমি উৎস বলছো, সেই শক্তির উৎস তাহলে কি? নিউক্লিয়াসের মধ্যে যে শক্তি তাদেরকে ধরে রেখেছে, তাহলে সেই শক্তির উৎস কি? এবার কথা হলো এই শক্তির উৎস কি, সেটাই সায়েন্টিস্টরা খোঁজার চেষ্টা করলো। এবার কথা হলো একটা ম্যাজিকের মতো ঘটনা দেখা গেল, একটা মিরাক্কেলের মতো ঘটনা আমি বলছি। হলো কি, ধরো তোমাদের বোঝার জন্য আমি বলছি যে আমরা নিউট্রন এবং প্রোটনকে ধরো খালি চোখে দেখতে পাই এবং সেগুলো
কাঁচের যে মার্বেলের গুলিগুলো হয়, কাঁচের মার্বেলগুলো হয়, সেই কাঁচের মার্বেলের মতো। এবার আমি যদি বলি অক্সিজেন, তোমাদের এক্সাম্পল দিয়েছিলাম, তাহলে অক্সিজেনের মধ্যে 816, তার মানে নাম্বার অফ প্রোটন 8, নাম্বার অফ নিউট্রন 8। আমি কিন্তু ইলেকট্রনের কথা বলছি না, কেন আমরা পরমাণু নিউক্লিয়াসের মধ্যে কথা আলোচনা করবো, বাইরের কথা আলোচনা করবো না, তার জন্য নিউক্লিয়াসের কথা বলছি না। এবার কথা হলো, আমি ধরো এরকম, আমি তোমাকে বলছি যে নিউট্রন এবং প্রোটনকে ধরো তোমাদের ফিল করার জন্য, যে ধরো আমরা সেটাকে খালি চোখে দেখতে পাই, কিন্তু আমরা কখনো নিউট্রন প্রোটন খালি চোখে দেখতে পাই না। ধরো খালি চোখে দেখতে পাই, এবং সেগুলো কি, সেগুলোর সাইজ মার্বেলের যে মার্বেলগুলো হয়, কাঁচের গুলি যেগুলোকে বলি, সেগুলোর সাইজের। তাহলে আমি যদি এরকম হতো যে বাজার থেকে আমি 8টা নিউট্রন এবং 8টা প্রোটন কিনে আনলাম, একটা দাঁড়িপাল্লা নিলাম, দাঁড়িপাল্লার এই দিকে 8টা প্রোটন চাপালাম, 4, 5, 6, 7, 8, 8টা প্রোটন চাপালাম এবং 8টা নিউট্রন চাপালাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ধরো হলো যে কোন নিউট্রনের সাইজ বড়, কোন নিউট্রনের সাইজ ছোট, সব নিউট্রনের সাইজ কিন্তু সেম। আমি ছবিটা আঁকার সময়তে হয়তো আঁকার সময়তে একরকম হলো না, তার জন্য আমি ছবি ভালো আঁকতে পারি না। এবার কথা হলো, আর এইদিকে আমি একটা অক্সিজেনের পুরো পরমাণুকে চাপালাম। আর এই অক্সিজেনের মধ্যে কটা নিউট্রন কটা প্রোটন আছে? 8টা নিউট্রন, 8টা প্রোটন। এবার তুমি বলবে যে হ্যাঁ, দাঁড়িপাল্লাটা আমি যদি বলি যে দাঁড়িপাল্লাটা কিরকম ভাবে ব্যালেন্স হয়ে থাকবে, সমান হয়ে থাকবে, তুই বলবে যে না, ইয়ে থাকবে, এটা ভারী হয়ে থাকবে এবং সেটা নিচের দিকে চলে যাবে। হ্যাঁ ঠিক আছে, কারণটা কি, যে এখানে নিউট্রন এবং প্রোটন আছে, কিন্তু এখানে নিউট্রন প্রোটন ইলেকট্রনও তো আছে। হ্যাঁ, তাহলে আমি কি করলাম, কি ধরো বাজার থেকে ইলেকট্রনও কিনে পাওয়া যায়, আমি কি করলাম, আমি ইলেকট্রনও চাপালাম, 8টা ইলেকট্রন, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা ইলেকট্রন চাপালাম। এবার কি বলবে, তার মানে কি এখানে কি আছে, 8টা প্রোটন, 8টা নিউট্রন এবং 8টা ইলেকট্রন। এই পরমাণুটার মধ্যে কি আছে, 8টা প্রোটন, 8টা নিউট্রন এবং 8টা ইলেকট্রন। তার মানে হওয়া উচিত কি, এভাবে যদি দাঁড়িপাল্লাটা দুদিকে চাপাই, তার মানে কি দাঁড়িপাল্লাটা দিকে থাকে, এরকম ব্যালেন্স থাকার কথা। কিন্তু দেখা যাচ্ছে যে এই দাঁড়িপাল্লাটা ব্যালেন্স হয়ে নেই। আছে কিভাবে? আছে এইভাবে, এইভাবে আছে, মানে এদিকটা উঠে আছে, এদিকটা নিচে নেমে আছে। তাহলে তুমি বলবে বা যে কেউ বলবে যে তাহলে নিশ্চয় পরমাণুর ভিতরে কি আমরা অন্য বেশি কিছু ধরে নিয়েছি, ইলেকট্রন কি বেশি ধরে নিয়েছি, বা এখানে এটা সবকিছু ঠিকঠাকই আছে, এখানে 8টা প্রোটন, 8টা নিউট্রন, 8টা ইলেকট্রন আছে, এখানে 8টা প্রোটন, 8টা নিউট্রন, 8টা ইলেকট্রনই আছে, তাহলে সমান হওয়া উচিত। পরমাণুর ভিতরে তো আরো অন্য কিছু নেই যে ওর ভিতরে আরো অন্য কিছু কক্ষপথ গুলো আছে, কক্ষপথ গুলো এক্সট্রা ভর আছে। আচ্ছা যদি ধো হতো, যদি কিন্তু ভাবতে পারো, তুমি যদি ভাবো এতে বেশি হওয়ার কথা, উল্টো কমে যাচ্ছে কেন? এটাই সায়েন্টিস্টদের মনে কোশ্চেন হলো যে কমে যাচ্ছে কেন, বেশি হওয়ার কথা। এই ঘটনাটাকে বলা হয় ভর ত্রুটি, ইংরেজিতে বলা হয় মাস ডিফেক্ট। আচ্ছা, এবার এই ভর ত্রুটি যেটা হচ্ছে, সেটা তাহলে হচ্ছে কেন, এটাই বুঝে গেলেই তোমরা বুঝে যাবে যে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে বন্ধন শক্তি, সেটার উৎস কি, তার জন্য এটা ভালো করে বুঝবে। তাহলে ভর ত্রুটিটা কতটা, তাহলে কতটা ত্রুটি দেখা দিয়েছে, ত্রুটিটা মাপবো কিভাবে? তাহলে এই তোমাদের যেটা আমি এরকম এক্সাম্পল দিয়েছি, তাহলে এই এক্সাম্পল অনুযায়ী বলো। তাহলে 8টা নিউট্রনের মাস প্লাস 8টা প্রোটনের মাস প্লাস 8টা
ইলেকট্রনের মাস মাইনাস একটা, এভাবে লিখছি আমি ক্যাপিটাল এম ও, মানে একটা অক্সিজেন অ্যাটমের মাস। এই যে এটা যদি ডিফারেন্স করি তাহলে কি জিরো আসবে? আসবে না। এখান থেকে দেখতে পাচ্ছি জিরো আসবে না, কারণ দেখতে পাচ্ছি এই দিকটা ভারী, এইটা হালকা হয়ে গেছে, তার মানে কিছুটা ডিফারেন্স আছে। তার মানে এটা একটা কি, একটা পজিটিভ নাম্বার পাবো, এবং সেটা কি লিখছি আমি ডেল এম। ডেল এম লেখা কারণ হলো কি, এমনি দেখে ঘাবড়াবে না, এম দিয়েও লিখতে পারো। তার মানে কি এই ডেল এমটা হলো কি ভরের ত্রুটি। তাহলে ভর ত্রুটি কতটা? ডেল এম সেটা কত হলো? প্রোটনের টোটাল প্রোটনের মাস, টোটাল নিউট্রনের মাস প্লাস টোটাল ইলেকট্রনের মাস মাইনাস পুরো অ্যাটমটার মাস। এবার আমি যদি বলি, আচ্ছা তোমাদের যেহেতু আমি বলছি এটাকে ভালো করে ভেঙে আমি বলছি, 8টা ইলেকট্রনের মাস মাইনাস এই পরমাণুর মধ্যে কি আছে? একটা নিউক্লিয়াস এবং 8টা ইলেকট্রন। আমি কিন্তু নিউক্লিয়াসের মাসটাকে আলাদা করে নিচ্ছি। তাহলে mass of nucleon minus 8 mass of electron। এটা বুঝতে পারলে? এর যে ভর আছে সেটাকে আমি দুই ভাগে ভাগ করে নিলাম, পুরো নিউক্লিয়াসটার মাস প্লাস যে বাইরের কক্ষপথে ইলেকট্রনগুলো আছে সেগুলোর মাস। এটা যদি করে নিই তাহলে কি পাচ্ছি? mass of neutron plus 8 mass of proton plus 8 mass of electron minus mass of neutron minus 8 mass of electron। এই কেটে গেল, তাহলে থাকছে কত? 8 mass of neutron plus 8 mass of proton minus nuclear mass of atom। তাহলে সেটাকে আমরা বলছি ভর ত্রুটি। তাহলে ভর ত্রুটি যদি সাধারণ সূত্র লিখি, এটা তো অক্সিজেনের জন্য বললাম, তাহলে সাধারণ যদি সূত্র লিখতে চাই তাহলে কি লিখতে হবে? আচ্ছা, যখন আমরা অ্যাটমকে রিপ্রেজেন্ট করি তাহলে কিভাবে রিপ্রেজেন্ট করি? ধরো এক্স একটা অ্যাটম, তাহলে কি লিখি? এখানে লিখি জেড, এখানে লিখি এ। তাহলে নাম্বার অফ প্রোটন কত আছে বলো? তার নাম্বার অফ প্রোটন কি এখানে যেটা থাকে তাহলে সেটা জেড। নাম্বার অফ নিউট্রন কত আছে? তার নাম্বার অফ নিউট্রন কিভাবে বের করি আমরা? এ মাইনাস জেড। তাহলে এ মাইনাস জেড। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি নিউট্রনের সংখ্যা। তাহলে আমি যদি এখানটাকে লিখি আগে এটার মতো কম্পেয়ার করে যদি লিখতে চাই, তাহলে মাস ডিফেক্ট ভর ত্রুটি ইকুয়ালস টু টোটাল মাস অফ নিউট্রন। তার নিউট্রনের নাম্বার কত? এ মাইনাস জেড আর মাস অফ নিউট্রন, একটা নিউট্রনের মাস, তাহলে টোটাল মাস অফ নিউট্রন হয়ে গেল প্লাস টোটাল মাস অফ প্রোটন। তাহলে কটা প্রোটন থাকে? জেড। টোটাল মাস অফ প্রোটন, তাহলে প্রোটনের মাস কত? এটা মাইনাস নিউক্লিয়ার মাস অফ এক্স। তাহলে এটাকে নিউক্লিয়ার মাস অফ এক্স, এটা কিন্তু এরকম ভাববে না যে এটা পুরো নিউক্লিয়ার এক্স অ্যাটমটার মাস বলছি না, নিউক্লিয়ার মাস, বা এটাকে নিউক্লিয়ার মাস অফ এক্স এরকম করে লিখতে পারো। তাহলে এটাই হচ্ছে আমার ভর ত্রুটি। এবং এই যে ভর ত্রুটিটা দেখা দিয়েছে, এর ফলে কি হয়েছে? এই ভর ত্রুটিটা দেখা দিলই বা কেন, এবং এর ফলে কি হয়েছে? এবার কথা হলো যে এই যে ভর ত্রুটিটা দেখা দিয়েছে তার কারণটাই হলো এখানে যে পরিমাণ ভর ত্রুটি দেখা দিয়েছে, এই পরিমাণ ভরে, এই যে পরিমাণ ভরটা যেটা পাচ্ছি, ভর ত্রুটি দেখা যাচ্ছে, এই পরিমাণ ভরই শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। তার ফলে কি হয়েছে যে এই অ্যাটমটার ভর কিছুটা কম এদের আলাদা আলাদা অবস্থা থেকে। তার মানে এই অ্যাটমটার ভর যতটা কম সেই পরিমাণটাকে বলছি আমরা কি ভর ত্রুটি। তাহলে ভর ত্রুটি হওয়ার ফলে কি হয়েছে যে এই ভর ত্রুটিটা, যে পরিমাণ ভরের ত্রুটি দেখা দিয়েছে তার কারণটা কি? তার কারণটা হলো যখন এই নিউট্রন এবং প্রোটন পরমাণু নিউক্লিয়াসের মধ্যে একসাথে এসছে, তাদেরকে বেঁধে রাখার জন্য একটা শক্তি দরকার। তাহলে সেই শক্তিটা পেয়েছে কোথা থেকে? তাদের যে মোট ভর, সেই ভরের কিছুটা অংশ শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে, এবং কিছুটা অংশ আমার কতটা? এই যে ভর ত্রুটিটা। তাহলে যদি আমি বলি যে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে বন্ধন শক্তি তার উৎস কি, তাহলে তার বন্ধন শক্তি তার উৎস হলো ভর ত্রুটি।
তাহলে ভালো করে মনে রাখবে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যে বন্ধন শক্তি, সে বন্ধন শক্তি উৎস কি? ভর ত্রুটি। ভর ত্রুটি কত হবে? ডেল এম ইকুয়াল টু টোটাল মাস অফ নিউট্রন প্লাস টোটাল মাস অফ প্রোটন মাইনাস নিউক্লিয়ার মাস অফ দ্যাট অ্যাটম। তাহলে ভর ত্রুটি। এবার কথা হলো যে তোমাদের এখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, জিজ্ঞাসা করবে হয়তো, যে তোমরা নিচে এমনি পড়ে এসছো যে অন ইউ বা অর, এটাকে বলা হয় অন এ এম ইউ, অ্যাটমিক মাস ইউনিট। আচ্ছা, এটার ভ্যালু কত হয় যদি এতে পুট করি? এসআই পদ্ধতিতে লিখি, তাহলে এর ভ্যালু কত হয়? কেউ কারো মনে আছে? ক্লাস 9-এ বোধহয়, ক্লাস 9-এ পড়েছো। 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার কত হয়? -27 কেজি। और सीजीएस কত হয়? 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার 3 কমিয়ে দাও, তাহলে 24 গ্রাম। এবার তাহলে হঠাৎ আমি এটা বলছি কেন? এবার কথা হলো এখান থেকে যেটা জিজ্ঞাসা করে যে এক ইউ বা এক এম ইউ ভরকে যদি পুরোপুরি শক্তিতে রূপান্তরিত করি তাহলে কতটা শক্তি পাওয়া যাবে? তাহলে এটা যদি আমি কনভার্সন করি, মানে অন এ এম ইউ শক্তি, এখানে আমি করে দেখাচ্ছি, অন এ এম ইউ শক্তি তার মানে কত? এম সি স্কোয়ার। এম শক্তি মানে ই ইজিক্যাল টু এম সি স্কোয়ার। তাহলে এম এর ভ্যালু কত? অন এম এর পাওয়ার কত? 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 এম সি স্কোয়ার, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 তার হোল স্কোয়ার। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে জুলে পাবে, এবং সেই জুল থেকে যদি ইলেকট্রন ভোল্টে যায় তাহলে এখন মনে রাখার দরকার নেই, অত কিছু ক্যালকুলেশন আমি করাচ্ছি না, যেহেতু ঝামেলা হবে। ইলেকট্রন ভোল্টে যেতে গেলে এটা থেকে ইলেকট্রন ভোল্টে যদি আমরা যেতে হয় তাহলে কি করতে হবে? ডিভাইড করতে হবে একটা নাম্বার দিয়ে, সেটা হলো কি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। এটা দিয়ে ডিভাইড করি তাহলে সেটা পাবো ইলেকট্রন ভোল্টে। আচ্ছা, এটা করলে আমি কি পাবো? জুলে পাবো। আমি দেখিয়ে দিচ্ছি একটু। তাহলে 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 ইন্টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 16 জুল। ইলেকট্রন ভোল্টে গেলে 1.66 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 ইন্টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 16 ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 ইলেকট্রন ভোল্ট। এটাকে যদি আমি মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করি তাহলে কত হবে? 1.66 ইন্টু 10